আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি বলল রুহুল কবির রিজভী। নির্বাচনী লড়াইয়ে অপ্রতিরোধ্য খালেদা জিয়া একবারও হারাতে পারেননি কেউই। বাংলাদেশের প্রকৃত সংকট হল মুজিববাদ ও মওদুদিবাদের আধিপত্য। জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না বলল জামায়াত আমির। 10 ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত স্থির। এবার লটারির মাধ্যমে 527 থানার ওসি পদায়ন। কমপ্লিট শাটডাউনে যাচ্ছে প্রাথমিক শিক্ষকরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি বলল রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রী নন, তিনি ঐক্যের প্রতীক। মঙ্গলবার 2রা ডিসেম্বর দুপুরে রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিক্ষণে, তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো না। 79 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে অর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 আসন সহ 3টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনী লড়াইয়ে অপ্রতিরোধ্য খালেদা জিয়া একবারও হারাতে পারেনি কেউই। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর অভিভাবক শূন্য হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সময়ে বেগম খালেদা জিয়া দলের নেতৃত্বে আসেন। 1982 সালে 2রা জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। 1991 থেকে 2008 সাল পর্যন্ত খালেদা জিয়া 5টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই নির্বাচনী সময়ে মোট 23টি আসন থেকে প্রার্থী হয়ে সবকটি আসনের রেকর্ড জয় পান তিনি। এই রেকর্ড দেখে বলা যায়, সংশ্লিষ্ট সময়টাতে খালেদা জিয়া ছিল সবচেয়ে সফল নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন। বাংলাদেশে 5ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1991 সালের 27 ফেব্রুয়ারি। সেই নির্বাচনে প্রথমবার প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। খালেদা জিয়া 1991 সালের নির্বাচনে বগুড়া 7, ঢাকা 5 ও ঢাকা 9, ফেনী 1 এবং চট্টগ্রাম 8 মোট 5টি আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সব আসনেই জয়লাভ করার পর তিনি ফেনী 1 আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এবং বাকি 4টি আসন থেকে পদত্যাগ করেন। ভোটের মাঠে খালেদা জিয়ার অন্যরকম ইতিহাস। 1991 সালে বগুড়ার 7 আসনে খালেদা জিয়া ভোট পেয়েছিলেন 83,854টি। আওয়ামী লীগ প্রার্থী টি.এম. মুসা পেস্টা ভোট পেয়েছিলেন 24,760টি এবং বাংলাদেশে জামায়াতে ইসলামের প্রার্থী জামাত আলী 15,440টি ভোট পেয়েছিলেন। ঢাকা 5 আসনে খালেদা জিয়া পেয়েছিলেন 71,266 ভোট আর আওয়ামী লীগ থেকে সাহারা খাতুন পেয়েছিলেন 45,811টি ভোট। ঢাকা 9 খালেদা জিয়া পেয়েছিলেন 55,946টি ভোট। আওয়ামী লীগের প্রার্থী সাজেদা চৌধুরী 29,464টি ভোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন পেয়েছিলেন 2,505টি ভোট। ফেনী 1 বিএনপি থেকে খালেদা জিয়া 36,375টি ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাকারিয়া ভুইয়া 23,250টি ভোট। জাতীয় পার্টি প্রার্থী জাফর ইমাম 22,601টি আর বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ ইউনুস 8,163টি ভোট পেয়েছিলেন। বাংলাদেশের প্রকৃত সংকট হল মুজিববাদ ও মওদুদিবাদের আধিপত্য বলল নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয়, 2 ধারার আধিপত্যবাদ, মুজিববাদ ও মওদুদিবাদ। গত 5 দশক ধরে ভারত পাকিস্তানের রাজনৈতিক প্রক্সি যুদ্ধে এক দীর্ঘ ক্ষেত্র ছিল বাংলাদেশ, যার নিয়ন্ত্রণে ছিল কখনো মুজিববাদ, কখনো মওদুদিবাদ। তিনি বলেন, এই দ্রুত আধিপত্যের ফলে আমাদের রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো ক্রমশ ভেঙে পড়েছে। মঙ্গলবার 2রা ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি লিখেন, পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সেই জায়গায় সংস্কারের পথ আমরা এরই মধ্যে স্পষ্ট করেছি। ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়া। তবুও আশা থাকে, নতুন প্রজন্ম যদি সত্যিই জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারবে। ভারতের কংগ্রেসও আজ
একই পথ খুঁজছে পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হওয়ার পথ। তিনি আরও লিখেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি এক গভীরতর রাষ্ট্রগত সংকট যা ব্যক্তি নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। ফেসবুক পোস্টে পাটোয়ারি লিখেন, 2024 গণ আন্দোলনের পর আমাদের লক্ষ্য ছিল এই প্রক্সি রাজনৈতিক দাসত্ব থেকে বের হয়ে সাম্য, মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ। কিন্তু দুঃখজনকভাবে শিবির তার কিছু কল্যাণমূলক কাজের আড়ালে ছাত্র সমাজকে জামায়াতের হাতে তুলে দিল কিছু পদ পদবি ও আর্থিক সুবিধার বিনিময়ে। ফলে দেশ আবারও পুরনো প্রক্সি রাজনীতির ঘূর্ণিপাকে ঠেলে দেওয়া হলো। তিনি লিখেন, আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসঙ্গে দুটি যুদ্ধ, এক মুজিববাদ ও মওদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং দুই একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারবে না। বিএনপি ও এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে এই ঐক্যের শর্ত রয়েছে, বিএনপিকে তার পুরনো সীমাবদ্ধতা ও পরিবারতন্ত্রের ছায়া থেকে বের হতে হবে, বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পথে হাঁটতে হবে, আর যারা ভারতের প্রভাব রাজনীতির দিকে ঝুঁকে আছে তাদেরও বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারায় ফিরে আসতে হবে। জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না, বলল জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না। জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামায়াত। ইনসাফ এবং কোরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত। মঙ্গলবার 2রা ডিসেম্বর মিরপুরের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনদের সম্মানিত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না। জামায়াতে ইসলামের আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্য শাস্তি নিশ্চিত হবে। একমাত্র ইসলামী পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। 10 ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত স্থির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার 2রা ডিসেম্বর তিনি বিষয়টি জানিয়ে ভোটের সম্ভাব্য একটি তারিখ নিয়েও ইঙ্গিত দিয়েছেন। ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির 8 তারিখ রোববার এবং 12 তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের 10 ফেব্রুয়ারির দিকে সংসদ নির্বাচন হতে পারে। জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে 8 ফেব্রুয়ারি থেকে 1-2 দিন পরে কিংবা 12 ফেব্রুয়ারি থেকে 1-2 দিন আগেও হতে পারে, অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। এদিকে তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী রোববার 7 ডিসেম্বর কমিশন সভায় অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে 2-3 দিন সময় রেখে বা বৃহস্পতিবার 11 ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট গ্রহণের সময়ও বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হবে তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময়ও 1 ঘন্টা বাড়িয়ে 9 ঘন্টা করা হতে পারে। এজন্য সকাল বিকেলে দুদিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এবার লটারির মাধ্যমে 527 থানার ওসি পদায়ন। লটারির মাধ্যমে দেশের 527টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওসি পদায়ন করা হয়েছে। 527 থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হলো, তবে তালিকায় প্রস্তাবিত উল্লেখ করা হয়েছে। পদায়নের মধ্যে ঢাকা রেঞ্জের 13 জেলায় 98 থানার ওসিকে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের 11 জেলার 111 থানার ওসিকে পদায়ন করা হয়েছে। খুলনা রেঞ্জের 10টি জেলায় 64 থানার ওসিকে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের 4 থানায় 36 ওসিকে পদায়ন করা হয়েছে। বরিশাল রেঞ্জের 6 জেলার 46 ওসিকে পদায়ন করা হয়েছে। সিলেট রেঞ্জের 4 জেলায় 39 থানার ওসিকে পদায়ন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের 8 জেলায় 71 থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের 8 জেলার 62 থানার ওসিকে পদায়ন করা হয়েছে। এর আগে 26 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের 64 জেলার পুলিশ সুপারদের এসপি লটারির মাধ্যমে পদায়ন করা হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ওসিদের লটারির মাধ্যমে পদায়নের ঘোষণা দেন।
এবার কমপ্লিট শাটডাউনে যাচ্ছে প্রাথমিক শিক্ষকরা। লাগাতার কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জনের পর 3 দফা দাবি আদায়ে এবার কমপ্লিট শাটডাউনে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল বুধবার 3 ডিসেম্বর থেকে এই কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে শিক্ষকরা উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অফিসের সামনে অবস্থান করবেন। মঙ্গলবার 2রা ডিসেম্বর বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। শামসুদ্দিন মাসুদ বলেন, সারা দেশে আমাদের শিক্ষকরা কর্মবিরতি করছেন। দাবি আদায়ে কর্মসূচি করতে গিয়ে অনেকে হেনস্থার শিকার হয়েছে এবং হচ্ছেন। এজন্য আমরা বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করতে যাচ্ছি। রাত 7টায় ভার্চুয়ালি সভা করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তারা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে বর্তমানে 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এইসব বিদ্যালয়ে 3,84,000-এর বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে 10ম গ্রেডে উন্নতি হয়েছে, তবে সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন। তারা এই নিয়ে অসন্তুষ্ট। গ্রেড উন্নতিকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।